আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার নতুন ইউটিউব চ্যানেল গণমতে আপনাদেরকে স্বাগত। আমি আজকে একটা বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। সেই বিষয়টা হলো যে আপনারা জানেন যে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের গণ আন্দোলনের যে ফসল এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে তার মধ্যে সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হিসাবে গতকাল রাতে একটি ভাষণ দিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বারবার বলেছেন যে আমরা শাসন করতে আসি নাই বা শাসন করার লোক আমরা নই। তো জনগণ যদি চায় আমরা ক্ষমতা ছেড়ে দেব। এই সরকারের মেয়াদ কত হবে এই বিষয়টা তিনি সেইভাবে একটু আকার ইঙ্গিতের মাধ্যমে বলেছেন যে এই সরকারের মেয়াদ কত হবে, জনগণ যতদিন চাবে আমরা ততদিনই ক্ষমতায় থাকব। আর তাদের উদ্দেশ্য হলো যে আগামীতে একটি নির্বাচনকালীন সরকারের হাতে তারা ক্ষমতা ছেড়ে দিয়ে তারা তাদের স্বস্থানে তারা ফেরত যাবে। তো এই বিষয়ে আমি দুটি কথা বলবো। হ্যাঁ, উনি যথার্থই বলেছেন যে ওনারা তো রাজনীতিবিদ ছিলেন না বা রাজনীতি করা অথবা আপনার তাদের যে শাসন করাও আসলে তাদের কাজও না, তাদের অভিজ্ঞতাও নেই। তো এই বর্তমান যে প্রেক্ষাপটে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প হিসাবে আমরা কাউকে দেখি না। উনি যথার্থই বলেছেন যে উনি নির্বাচিত সরকারের হাতেই তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান। এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতামত দিয়েছেন। অলরেডি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারকে তারা আহ্বান জানাইছেন যে আমরা অতি সত্বর যেন একটি নির্বাচনী রোডম্যাপ প্রণয়ন করেন। এদিকে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এবং আরও সময় দিতে চাই। এইদিকে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল বর্তমানে তাদের এই যে ভরাডুবির মধ্যে অনেক নেতা তারা বিদেশে পালিয়ে গিয়েছে, আবার অনেকে কারাগারে আবদ্ধ আছে, আবার অনেকে আত্মগোপন করেছে। কিন্তু তাদের 30 থেকে 32% যে ভোট, সেই ভোটটা কিন্তু রয়ে গেছে। এইদিকে আমরা আরও গুঞ্জন শুনছি যে বৈষম্যহীন ছাত্র আন্দোলন তার একটি দল গঠন করার একটা পরিকল্পনা হাতে নিয়েছে। এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে আমি সরকারকে বলতে চাই বা বিএনপি সহ যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে বলতে চাই যে আপনারা একটি সুনির্দিষ্টভাবে একটি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে পরামর্শ সাপেক্ষে একটি নির্বাচনের জন্য আপনারা একটি জাতীয় সরকার গঠন করেন। এই জাতীয় সরকারের কাঠামো কেমন হবে? এই জাতীয় সরকার ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা একটা জাতীয় সরকার গঠন করতে চায় এবং এই জাতীয় সরকার তারা এই সংস্কারগুলো করতে চায়। সেই ক্ষেত্রে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে অথবা তিনি একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করে এই সমস্ত যারা উপদেষ্টা মণ্ডলী আছেন অথবা যাদেরকে আরও আনতে চায় অথবা কিছু উপদেষ্টার কার্যকলাপে যদি বিতর্ক থাকে তাদের বাদ দিয়ে তারা একটি নির্বাচিত হয়ে আসুক, এসে ওনারাই ক্ষমতা থেকে আগামী 5 বছর এরা নির্বাচনী ব্যবস্থা এবং অন্যান্য বিষয় যেগুলো আছে সংবিধান সংশোধন বা বিভিন্ন খাতে এই বিষয়গুলো তারা আইন প্রণয়ন করুক। সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে নিয়ে একটি সংবিধান কমিটি গঠন করে সংবিধান সংশোধনের একটি খসড়া তৈরি করুক, একটা শিক্ষা কমিশন গঠন করুক এবং এইভাবে প্রত্যেকটা সেক্টরে যারা এক্সপার্ট রয়েছেন, যারা এই বিষয়ে খুবই পারদর্শী তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করে বা কমিশন গঠন করে এই কাজগুলো যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা সম্পর্কে আমার একটা ওপিনিয়ন হলো যে এই বর্তমান কমিশন বাদ দিয়ে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা এবং এই নির্বাচনকালীন যে নির্বাচন কমিশন তাদের প্রথম কাজ হবে তারা হলো আরপিও সংশোধন করা, তাদের সীমানা নির্ধারণ করা এবং ভোটার হালনাগাদ তৈরি করা।
এইভাবে করার পরে যখন এই সরকারের যে সমস্ত উপদেষ্টা পরিষদ আছেন তাদেরকে যে কোনো একটা দল থেকে অথবা স্বতন্ত্রভাবে তারা নির্বাচিত হয়ে একটা সংসদ গঠন করে এই সংসদের মাধ্যমে যে আইনগুলো করা হবে সেই আইনগুলো তারা পাশ করিয়ে নেবেন। এবং এই সরকার পরবর্তী সময়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনকালীন সরকার আবার কেমন হবে সেই বিষয়ে সংবিধানে সংশোধন করা প্রয়োজন। আমি এই বিষয়ে কিছু পরামর্শ দেব। সেটা হলো আমার পরামর্শ হলো, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, আমার পরামর্শ হলো যে সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন একই দিনে দুটি ব্যালটের মাধ্যমে এটা করা যেতে পারে। একটি ব্যালটে রাষ্ট্রপতি যে কয়জন রাষ্ট্রপতি পদ প্রতিদ্বন্দ্বিতা করতে চান সেই কয়জন একটা ব্যালটে থাকবে, আর আরেকটা ব্যালট থাকবে সেটা হলো সংসদ সদস্যর যে মার্কা সেই মার্কা দিয়ে তারা একটা, অর্থাৎ একই ব্যক্তি একই দিনে সংসদ সদস্যদের ভোট দিবে, নির্বাচন করবে, পাশাপাশি প্রেসিডেন্টকেও ভোট দিবে। তো এরপরে যখন দেখা যাবে যে একই ব্যক্তি পরপর কেন একই ব্যক্তি দুইবারে বেশি, আগে পিছে যখনই হোক দুইবারে বেশি তারা রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এবং যিনি কোনো রাজনৈতিক দলের প্রধান তিনি কোনো প্রধানমন্ত্রিত্ব পদ গ্রহণ করতে পারবেন না। আবার যিনি রাষ্ট্রপতি হবেন তিনি যে দলেরই হোক না কেন তিনি যদি রাষ্ট্রপতি নির্বাচন করে তাহলে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে নির্বাচন করবেন। এতে করে আগামীতে যখন সংসদ নির্বাচন হবে তখন ওই নির্বাচনকালীন সরকার এই রাষ্ট্রপতির উপরে নির্বাচিত তিনি রাষ্ট্রপতি একাধারে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে এবং ওই সংসদের যারা নিরপেক্ষ এবং নির্বাচনে অংশগ্রহণ করবে না এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে বা সংসদ সদস্যদেরকে নিয়ে তিনি একটি সরকার গঠন করবে, সেটা হবে নির্বাচনকালীন সরকার। এই সরকারের কোনো নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, শুধু রুটিন ওয়ার্ক কাজ করবে। এবং এই সরকারের যিনি স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এই নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করা হবে, যাতে তাদের ইচ্ছামতো লোকবল নিয়োগ দিতে পারে, বদলি দিতে পারে বা এই কাজগুলো তারা করে নিতে পারবে। এতে করে নির্বাচনের যেমন পরিবেশ ভালো হবে, তাদের কাজে কোনো হস্তক্ষেপ করবে না, কেউ সরকার করবে না। এইভাবে একটি সুন্দর সুশৃঙ্খল নির্বাচন উপহার দেওয়া হতে পারে। আমি আরপিওতে আরেকটা কথা বলবো, সেটা হলো যে প্রত্যেকটা নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের একটি শিক্ষাগত যোগ্যতার একটি মাপকাঠি তাদের দিয়ে দেওয়া, যে মেম্বার থেকে শুরু করে প্রত্যেকটা জনপ্রতিনিধি তাদের একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তাদের দিয়ে দিতে হবে। আমরা এমন কোনো ব্যক্তিকে সংসদ সদস্য হিসাবে বা আইন প্রণেতা হিসাবে চাই না যে কিনা সরে কখও জানে না। এই ধরনের সংসদ তো ইতিপূর্বে আমরা দেখেছি, এটা আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমাদের দৃষ্টিকটু লাগে। এই সংসদ যদি বিদেশি কোনো ব্যক্তি দেখে তাহলে কিন্তু এটা একটু দৃষ্টিকটু লাগে। পরিশেষে আমি চাইব আমাদের দেশের রাজনীতি একটি সুস্থ সুশৃঙ্খল এবং ভালো একটা রাজনীতিবিদ বা রাজনীতি আমরা উপহার দিবে এবং ভবিষ্যৎ যাতে কোনো দলীয় চাঁদাবাজি সন্ত্রাসী কোনো কালোবাজারদের হাতে আমাদের এই মহান সংসদ মহান নেতৃত্ব যেন তাদের কাছে না যায়। আমি চাব সুশীল সমাজ থেকে শিক্ষক, ডাক্তার, উকিল এই ধরনের ব্যক্তিরা যাতে বেশি বেশি রাজনীতিতে সম্পৃক্ত হয়, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ এবং সুন্দরভাবে বসবাস করেন। আগামীতে অন্য কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।